বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন ডক্টর ইউনূস। টাইম ম্যাগাজিনে হিলারির মুখবন্ধ কাজ করছেন মানবাধিকার পুনরুদ্ধারে। বৈশাখের উত্তাপ সবজি ও চালের বাজারে মুরগিতে স্বস্তি, ঊর্ধ্বমুখী পেঁয়াজও। সিন্ডিকেটকে দুষছেন বিক্রেতা, একমত ক্রেতাও। পেঁয়াজ গতকাল ছিল 255, আজকে 300 টাকা পাল্লা। আমার তো মনে হয় সিন্ডিকেট আবার সক্রিয় হচ্ছে। নির্বাচন কাঠামোর মৌলিক সংস্কার চায় এনসিপি, সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নের তাগিদ। নিবন্ধনের সময় 3 মাস বাড়ানোর আবেদন। নির্বাচন কমিশনের যেই সংস্কারের যেই প্রস্তাবনাগুলো আছে সেগুলোকে ইমপ্লিমেন্ট করা শুরু করতে হবে এবং সেই সাথে আপাতত যেই কার্যক্রম কমিশনের চলছে নিবন্ধন কেন্দ্রে সেটাকে 3 মাস পিছাতে হবে। হবিগঞ্জের মাধবপুরে বাস পিকআপ সংঘর্ষ, 4 জনের মৃত্যু। চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় 2 ভ্যান যাত্রী নিহত। সিরাজগঞ্জে ঝরল আরও 2 জনের প্রাণ। রাজধানীতে রিক্রুটিং এজেন্সির প্রতারণার ফাঁদ, হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। লাইসেন্স বাতিল হলেও কর্মী পাঠায় ইম্পেরিয়াল রিসোর্স। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলি, 2 জনের মৃত্যু। হামলাকারী পুলিশ হেফাজতে, আবারও আলোচনায় বন্দুকাই। এবং উয়েফা ইউরোপা লিগের সেমিতে ম্যানিউ লিওর বিপক্ষে 5-4 গোলের জয়। কনফারেন্স লিগে লেগিয়ার কাছে 2-1 গোলে হেরেও শেষ 4 চেলসি। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। ডক্টর ইউনূস বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন ও বাংলাদেশে মানবাধিকার পুনরুদ্ধারে কাজ করছেন। মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের ডক্টর ইউনূসকে নিয়ে প্রকাশিত এক মুখবন্ধে এমন কথা বলেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। হিলারি আরও লেখেন, বাংলাদেশে জবাবদিহিতা প্রতিষ্ঠায় এবং একটি ন্যায়সঙ্গত ও মুক্ত সমাজের ভিত্তি স্থাপনে এগিয়ে যাচ্ছেন ডক্টর ইউনূস। বিস্তারিত মাহবুব তামিমের রিপোর্টে। গেল বুধবার বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনে বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ম্যাগাজিনে ডক্টর ইউনূসকে নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের একটি মুখবন্ধও ছাপা হয় সেদিনই। মুখবন্ধে হিলারি লেখেন, গত বছর ছাত্রদের নেতৃত্বে হওয়া এক অভ্যুত্থানে বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রীর পতনের পর একজন সুপরিচিত নেতা জাতিকে গণতন্ত্রের দিকে পরিচালিত করার জন্য এগিয়ে আসেন। তিনি শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী আরও লেখেন, মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন। তিনি বাংলাদেশে মানবাধিকার পুনরুদ্ধারে কাজ করছেন, জবাবদিহিতা প্রতিষ্ঠা করছেন এবং একটি ন্যায়সঙ্গত ও মুক্ত সমাজের ভিত্তি স্থাপনে এগিয়ে যাচ্ছেন। মুখবন্ধে ডক্টর ইউনূসের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণ করে হিলারি লেখেন, ইউনূসের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল যখন তিনি তৎকালীন গভর্নর বিল ক্লিন্টন এবং আমাকে মার্কিন যুক্তরাষ্ট্রে তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়নের অনুরূপ কর্মসূচি স্থাপনে সহায়তা করতে আরকানসাসে ভ্রমণ করছিলেন। তারপর থেকে আমি বিশ্বের যেখানেই ভ্রমণ করেছি আমি তার কাজের অসাধারণ প্রভাব দেখেছি। মাহবুব তামিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। রোজার মাসে কিছুটা স্বস্তি মিললেও আবারও ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে দ্রব্যমূল্যের বাজার। সপ্তাহ ব্যবধানে বেড়েছে বেশিরভাগ নিত্যপণ্যের দাম। 28 থেকে শুরু করে মিনিকেট সব ধরনের চালই কেজি প্রতি বেড়েছে 5 থেকে 7 টাকা। অন্যদিকে 14 টাকা বাড়িয়ে প্রতি লিটার তেল বিক্রি হচ্ছে 175 টাকায়। এদিকে সবজির বাজারও লাগামহীন হয়ে পড়েছে। প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 90 থেকে 120 টাকায়। শুধু বেগুনই নয়, লাউ, ঢেঁড়স, টমেটো থেকে শুরু করে সব ধরনের সবজি কিনতে হচ্ছে বাড়তি দামে। ঝাঁজ বেড়েছে পেঁয়াজেরও। 40 টাকার পেঁয়াজ কেজি প্রতি বেড়ে দাঁড়িয়েছে 60 টাকায়। মাছ ও মাংস আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে। আরও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। দুদিন আগেও কেজি প্রতি 160 টাকা দামে বিক্রি হওয়া ব্রয়লার বিক্রি হচ্ছে কেজি 180 টাকাতে। দাম বৃদ্ধির জন্য সরবরাহ কম এবং সিন্ডিকেটকে দায়ী করছেন বিক্রেতারা। অন্যদিকে ক্রেতারা বলছেন, রোজা চলে যাওয়ার পরপরই নীরবে সক্রিয় হতে শুরু করেছে সিন্ডিকেট। এ সময় সরকারের নজরদারি আরও বাড়ানোর কথা বলেন তারা। মনে হয় সিন্ডিকেট আবার সক্রিয় হচ্ছে। রাজনৈতিক অস্থিরতা সকল কিছু মিলাইয়া দেশের অবস্থা আগে যেরকম ছিল সেই একই অবস্থায়। বৃষ্টির কারণে মানে আজকে একটু সরবরাহ কম থাকার কারণে কেজিতে আপনি 10 টাকা 15 টাকা মোটামুটি সব সবজিতেই বেশি। সপ্তাহান্তে রাজধানী নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ। আপনার কাছে জানতে চাইবো, বাজারে কি পরিস্থিতি দেখছেন এবং
কেন নিত্যপণ্যের দাম বেড়েছে জানাবেন। সকাল থেকে আমি আছি রাজধানীর কারওয়ান বাজারে। এখন পুরো সকালে বাজার ঘুরে আমি যেটি দেখতে পেয়েছি, ক্রেতারা যে অভিযোগটি করছেন তারা বলছেন যে আবারও সক্রিয় হচ্ছে সিন্ডিকেট। রমজানে কিছুটা নজরদারি বাড়ার কারণে কিছুটা স্বস্তি মিললেও তারা যেটি বলছেন যে ঈদের পরপরই আবার সক্রিয় হচ্ছে সিন্ডিকেট। বিশেষ করে তেল, চাল, সবজি সবকিছুর দামই কিন্তু বাড়তি দামে কিনতে হচ্ছে তাদেরকে। তারা যেটি বলছেন যে নিম্নবিত্ত মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সবজি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার। আমি যদি একজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই, যে আজকের যে সবজির দাম কেমন মনে হচ্ছে আপনার কাছে? আজকে সবজির দাম ডাবল। সবজির দামটা বাড়ার কারণ কি, এই যে 3 দিনে ব্যাপারী লক্ষ লক্ষ টাকা লস খাইছে। এটা কালকে আসলো 30 টাকা কেজি, এর আগে এই 4 দিন 30 টাকা 20 টাকা কেজি, কিনা হলো 40 টাকা কেজি। ব্যাপারী জাগাত 30-20 বেচছে, তাহলে কত টাকা লস খাইছে? এই লসটার কারণে আজকে দিন পরিষ্কার হয়েছে, এখানে আজকে 40 টাকা দাম, তাও ব্যাপারে আজকে লাভ করে নেই। লাউ কত দামে বিক্রি করছেন? লাভ এটার দাম হইল আপনার, আমরা 60 কিনছি, 70 বিক্রি করতেছি। লাউটার সিজন নাই, লাউ সিজন না থাকার কারণে লাউটার দামটা বেশি। যেমনটি তিনি বলছেন যে সরবরাহ কম থাকা, সেই সঙ্গে দুদিনের বৃষ্টিতে কিন্তু বাজারে সবজি সরবরাহ কম হয়েছে, সে কারণে কিন্তু তাদেরকে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। অন্যদিকে ক্রেতারা যেটি বলছেন যে আবারও কিন্তু সক্রিয় হচ্ছে সিন্ডিকেট। তারা যেটি বলছেন যে সরকারের নজরদারি কিন্তু বাড়ানো উচিত, সেই সঙ্গে সিন্ডিকেট যে লাগাম সেটি আবারও টেনে ধরা উচিত। তা না হলে যে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত তাদের কিন্তু টিকে থাকাটা কষ্টসাধ্য হয়ে যাবে বলে তারা আমাদেরকে অভিযোগ করছেন। যেমনটি দেখছেন, সকাল থেকে আমরা পুরো সবজির বাজার, নিত্য প্রয়োজনীয় মুদিপণ্য থেকে শুরু করে মাছ মাংস সবকিছুর বাজারে কিন্তু আমরা গিয়েছি। সেখানে আমরা ব্রয়লার মুরগির কিছুটা বাড়তি দাম আমরা দেখতে পেরেছি, যে কেজি প্রতি প্রায় 20 টাকা কিন্তু বাড়তি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। তবে খাসি এবং গরুর মাংস কিন্তু আগের দামেই বিক্রি হচ্ছে। তবে পেঁয়াজের দাম কিন্তু বাড়তি বিক্রি হচ্ছে, প্রায় 20 টাকা বেশি দামে কিন্তু বিক্রি হচ্ছে পেঁয়াজ। যে পেঁয়াজ গত 2 দিন আগেও ছিল 40 টাকা, সেই পেঁয়াজ কিন্তু আজ বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা। তো এই ছিল আসলে কারওয়ান বাজার থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হয়েছিলেন সাদ এবং তিনি বলছিলেন বাজার পরিস্থিতি নিয়ে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের সময় 90 দিন বাড়ানো ও নির্বাচন কমিশনের গঠনমূলক সংস্কারের দাবি জানিয়ে ইসিকে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন দেশ টিভিকে জানান, নির্বাচন কমিশনের সংস্কারের যে প্রস্তাবনা আছে সেগুলো আগে বাস্তবায়ন করতে হবে। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বিদ্যমান কাঠামোর মৌলিক সংস্কার প্রয়োজন বলেও মত তার। ফাহিম ইউসুফের রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর নিবন্ধন আবেদনের সময় শেষ হচ্ছে আগামী 20 এপ্রিল। এই সময়সীমা বাড়ানোর কোনো পরিকল্পনা এখন পর্যন্ত নেই নির্বাচন কমিশনের। যদিও নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি নিবন্ধন আবেদনের সময়সীমা 90 দিন বাড়ানো ও নির্বাচন কমিশনের গঠনমূলক সংস্কারের দাবি জানিয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবের দপ্তরে এক চিঠিতে এ দাবি জানায় এনসিপি। এ প্রসঙ্গে দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন দেশ টিভিকে জানান, নির্বাচন কমিশন সংস্কারের যে প্রস্তাবনা আছে সেগুলো বাস্তবায়ন করতে হবে। নির্বাচন কমিশনের যেই সংস্কারের যেই প্রস্তাবনাগুলো আছে সেগুলোকে ইমপ্লিমেন্ট করা শুরু করতে হবে এবং সেই সাথে আপাতত যেই কার্যক্রম কমিশনের চলছে নিবন্ধন কেন্দ্রে সেটাকে 3 মাস পিছাতে হবে। নির্বাচন কমিশনে রাজনৈতিক প্রভাব আছে অভিযোগ করে এনসিপির এই নেত্রী বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে গড়ে ওঠা এনসিপির মূল লক্ষ্য সংস্কার ও বিচার কেন্দ্রিক। তা আমরা দেখছি যে নির্বাচন কমিশনের ক্ষেত্রে এখানে একটা তালবাহানা হয়েছে। নির্বাচন কমিশন নিজের মতো করে কাজ করছে এবং আমরা মনে করি এখানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সও আছে। এনসিপি ছাত্র জনতার অভ্যুত্থানকে ধারণ করে এবং তার মধ্য দিয়ে গড়ে ওঠা একটি দল। তার যে এজেন্ডাগুলো থাকবে, তার যে কর্মসূচি থাকবে সেটা অন্যান্য পলিটিক্যাল পার্টির মতো হবে না। আমাদের যে এজেন্ডাগুলো আছে সেটা সংস্কার এবং বিচার কেন্দ্রিক। এনসিপি নির্বাচন পেছানোর চেষ্টা করছে। বিভিন্ন রাজনৈতিক দলের এমন অভিযোগের বিষয়ে সামান্তা শারমিন বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বিদ্যমান কাঠামোর মৌলিক সংস্কার প্রয়োজন। আমাদের নির্বাচন পেছানোর কোনো ধরনের অভিপ্রায় নেই এবং আমরা কখনোই বলিনি যে আমরা নির্বাচন চাইনি, বরঞ্চ আমরা দ্রুততম সময়ের মধ্যে গণপরিষদ নির্বাচন চেয়েছি। এ সময় নির্বাচন সংক্রান্ত আর্থিক কাঠামোকে সহজতর না করে নির্বাচন কমিশনার নিয়োগের সমালোচনাও করেন তিনি। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 2 নারী সহ 8 জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও 10 জন। জানা যায় শুক্রবার রাত 2টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাখরনখর নামক স্থানে ঢাকাগামী একটি ট্রাক এবং পিকআপের মুখোমুখি সংঘর্ষে 2 জন পুরুষ এবং 2 জন নারী ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত 5 জনকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। আর শুক্রবার ভোররাতে চুয়াডাঙ্গা ঝিনাইদহ সড়কের 9 মাইল নামক স্থানে পরিবহনের ধাক্কায় পাখি ভ্যানের চালক ও যাত্রী ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং একজন গুরুতরভাবে আহত হন। এদিকে বৃহস্পতিবার দিবাগত রাত 1টার দিকে সিরাজগঞ্জের বগুড়া নগরবাড়ি মহাসড়কের নবগ্রাম এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত এবং 1 জন আহত হন। আব্বা সকালবেলা বাড়ি থেকে ভ্যানে উঠে বাজারে যাচ্ছিল। বাজারে যাওয়ার সময় 9 মাইল থেকে রাস্তায় ওঠার সময় গাড়িতে অ্যাক্সিডেন্ট করে বাড়ি থেকে ভোরে নামাজ পড়ে বেরিয়ে আসছিল, সামনে হাটের উদ্দেশ্যই হাট করবে বলে আইসে এখানে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। সাথে সাথে আমরা ইউনিট চলে আসি। তো এখানে এসে দেখি যে 2 জন মৃত ব্যক্তি লাশ পড়ে আছে। তো একজন হচ্ছে ভ্যান চালক আর একজন হচ্ছে যাত্রী। রিক্রুটিং এজেন্সির নামে রাজধানীতে প্রতারণা ব্যবসা এখন রমরমা। লাইসেন্স বা অনুমতি না থাকলেও কার্যক্রম চালাচ্ছে এসব প্রতিষ্ঠান। বিদেশ পাঠানোর নামে হাতে এনেছে কোটি কোটি টাকা। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বলছে প্রতারকদের প্রতিরোধে কাজ করে যাচ্ছেন তারা। এম এ আজমের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর মালিবাগ মোড়ে বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা বাণিজ্যের রমরমা দোকান খুলে বসেছেন নাসির নামের এ প্রতারক। রিক্রুটিং এজেন্সি দাবি করলেও কোনো লাইসেন্স বা অনুমতি নেই এ প্রতারকের। আপনারা যখন লাইসেন্স পান না তার আগে আপনি কেন কাজটা শুরু করলেন? না, আমরা তো সাব আমরা নিচ্ছি এজেন্ট হিসাবে, অন্যদের সাথে কন্ট্যাক্ট করে আমরা দেখছি তাদের কাছে কাজটা করায়নি। লাইসেন্সপ্রাপ্ত একাধিক রিক্রুটিং এজেন্সির পরিচয় বহন করে প্রতারণাও করছে সে। এইটা না, চুক্তিটা ছিল কি, ওনার যে একজন ছিল আরমান নামে একজন, উনি বলছিল যে ভাই এ করেন, তবে কোথাও প্রিন্ট দিয়ে না, তবে আমাদের ভাই মিষ্টিকে প্রিন্ট করার পরে আমি বলছি যে না, এটা ব্যবহার করো না। তার অফিসে থাকা একাধিক ভুক্তভোগীর কথাই প্রমাণ করে বিদেশে পাঠানোর নামে কোটি কোটি টাকা হাতিয়েছে সে। বেলারুশে পাঠাবে, পরে বেলারুশে ওয়ার্ক পারমিট আনছে, আনার পরে বলতেছে যে আলবেনিয়া বলতেছে, এখন এভাবে আর কি ঘুরাইতেছে। এটা 2-2.5 বছর হবে আর কি। থেমে নেই লাইসেন্স বাতিল ও স্থগিত হওয়া প্রতারক এজেন্সিগুলো। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে প্রতারণার নানা অভিযোগে 246টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স স্থগিত করেছে তারা। এর মধ্যে অন্যতম ইম্পেরিয়াল রিসোর্স লিমিটেড। তবে অফিসটিতে ঢুকলে চোখ কপালে উঠবে যে কারো। কার্যক্রম বন্ধ থাকার কথা থাকলেও এখনো শত শত বিদেশগামীদের হয়রানি করছে তারা। উপরে যাও নিচে যাও এইরকম করতেছে, মেসেজ এখনো যাইতেছে না। 1 মাসের উপরে হয়ে গেছে, আমার ওকে হয়ে গেছে কাগজ, কিন্তু আমার মেসেজ যাইতেছে না। জাস্ট আমরা আসি, ওদিনকে আমাদের মেডিকেল হয়, কিন্তু একটা মানুষ 2 মাস 2.5 মাস পর্যন্ত ভোগান্তি, কিন্তু আমাদের কোনো শরীরে প্রবলেম সেটাও আমরা বলেন আমার কাছে না। আজকে 3 মাস আমার ভিসার মেয়াদ শেষ হয়েছে অল্প কদিন, মানে 3বার ওকে দিছে, 1বারও মেসেজ জানা কাতার। প্রতিষ্ঠানটির মালিক পক্ষের দাবি অন্য এজেন্সির কার্যক্রম চলছে তাদের অফিসে। বলে তো আপনাদের যে লাইসেন্স স্থগিত হয়েছে, আপনাদের অফিসের কার্যক্রম তো আমরা দেখছি সবই চলছে। অফিসের কার্যক্রম তো বললামই চলতেছে না, আপনি বলতেছেন চলতেছে। কীভাবে মানুষ যদি বসে থাকে তাহলে শোনে না বলি, মানুষ যদি ওয়েট করে তাহলে কি সেটা কার্যক্রম চলা বলে? তার মানে তারা ওয়েট করতেছে। হ্যাঁ, এমনি ওয়েটিংয়ে আছে, অন্য কাজে আছে, ওরা কাজে আসছে বিভিন্ন। বিষয়গুলো নিয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মুখোমুখি দেশ টিভি টিম। তাদের দাবি নিয়মিত অভিযান করে যাচ্ছেন তারা। রিক্রুটিং এজেন্সি যদি তার লাইসেন্সটা বাতিল থাকে অথবা লাইসেন্স না থাকে, তাহলে সে আসলে করতে পারবে না, এই রিক্রুটিং ম্যান পাওয়ার এক্সপোর্টের যে কাজটা, ওভারসিজ এমপ্লয়মেন্টের কাজটা করতে পারবে না।
আমরা এর অংশ হিসেবে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করেছি। আমাদের গত মাসেও আমাদের 6টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শুধু দেশে নয়, এমন প্রতারক চক্রের খপ্পরে পড়ে বিভিন্ন দেশেও নির্যাতিত হচ্ছে প্রবাসীরা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। ময়মনসিংহে ঈশ্বরগঞ্জে উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কমিটির বিরুদ্ধে প্রায় কোটি টাকার অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতি আড়াল করতে অফিস থেকে গায়েব করা হয় কাগজপত্র। যাদের নামে প্রকল্প দেখে টাকা আত্মসাৎ করা হয়েছে তারাও দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচার চেয়েছেন। সহকর্মী ইলিয়াস আহমেদের তথ্যচিত্রে জানাচ্ছেন এইচ হিমেল। উপজেলার মাইজবাগ ইউনিয়নের চরশঙ্কর গ্রামের নয়ন মিয়ার নামে একটি সাবমার্সেবল পাম্প বসানোর জন্য 1,20,000 টাকা সরকারি বরাদ্দ আসে। সমপরিমাণ অর্থ আসে গ্রামের আবুল কাশেমের নামেও, অথচ তাদের নামে কল বরাদ্দের বিষয়টি জানেন না তারা। শুধু এ দুটি বিষয় নয়, উপজেলার 9টি ইউনিয়নের 59টি মিথ্যা প্রকল্প দেখিয়ে হাতিয়ে নেয় 85,90,000 টাকা। এই প্রকল্পের সভাপতি ইউপি চেয়ারম্যানরাও জানেন না এ বিষয়ে। না, চেয়ারম্যানের সভাপতি হলো সব প্রকল্প আমি উঠাই নাই, টাকা পয়সা উঠাইছি না। তা বিষয় না জানেন আমি কাউকে দোষ দিতে পারবো না, এই সুযোগ তো আমার নাই। আমি তো একজন চেয়ারম্যান হিসাবে কি যে কোনো কথা বলার সুযোগ আছে আমার। প্রকল্প থেকে আসলে এটা পরে আবার করবে। তা আমি অনেকদিন ওনারে করলাম, তাগিদা দিলাম, বলতে বাবা এটা তো আমার কিছু করার নাই, এটা সরকারিভাবে যখন আসে তখন এটা দিব আর কি। শুনতেছি যে এটা টাকা উত্তোলন হয়েছে, কিন্তু আমি তো মাল পাই নাই। চেষ্টা করুন এটা বাইর করার, যাতে জনগণ দেখে বুঝে যে না এরকম ধরনের ঘটনা করলে সত্যটা প্রমাণ করার দরকার। বর্তমান উপজেলা প্রকৌশলী প্রকল্পের নামে টাকা উত্তোলনের বিষয়টি সত্যতা নিশ্চিত করলেও অফিসে প্রকল্পের কোনো কাগজপত্র নেই। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তিনি দায়িত্ব নেওয়ার পর এটি বাতিল করে নেওয়া হয়েছে নতুন প্রকল্প। আমি আসার পরে এগুলো যাচাই বাছাই করার জন্য অধিকতর তদন্তের সাপেক্ষে একটা ব্যবস্থা গ্রহণ করি। ওই পিএসসিগুলো বাতিল করে সম্পূর্ণ নতুন করে আমাদের যে জনপ্রতিনিধি আছে তাদেরকে আমরা বলেছি যে তারা যেন প্রকল্প সাবমিট করে। এবং কাজ হয়েছে কি না তাও আমি জানি না। হ্যাঁ, শুনছি অনেকে এই বিষয়ে জিজ্ঞেস করছে এবং এই বিষয়ে শুনছি যে কাজ হয়েছে না। প্রকল্প বাস্তবায়ন কমিটির দায়িত্বে ছিলেন সাবেক উপজেলা নির্বাহী অফিসার শারমিনা সাত্তার এবং সদস্য সচিব উপজেলা প্রকৌশলী আয়েশা আক্তার। বর্তমান হবিগঞ্জের আজমিরীগঞ্জের উপজেলার প্রকৌশলীর দায়িত্বে থাকা আয়েশা আক্তার প্রকল্পের দুর্নীতির বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। আর বর্তমান নান্দাইল উপজেলার নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা শারমিনা সাত্তার বলেন, কাজ চলাকালীন সময়ে বদলি হওয়ায় তিনি বিষয়টি অবগত নন। এই কাজগুলো কিভাবে বা কি অবস্থায় আছে সেটা বর্তমান ইউনোই ভালো বলতে পারবেন। আচ্ছা, এটা কোন প্রকল্প কি সেই জিনিসটা তো আমি বুঝতেছি না, আমি পরে আপনার সাথে যোগাযোগ করতেছি। প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগটি খতিয়ে দেখে দোষীদের দ্রুত বিচারের দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ায় সিকিউরিটি গার্ড দিয়ে চলছে গৃহায়ন অফিসের সেবা কার্যক্রম। কর্মকর্তা কর্মচারীরা করেন না ঠিক মতো অফিস, মানেন না সরকারি কোনো নিয়ম নীতিও। অনিয়মই যেন এই অফিসের কর্মকর্তা কর্মচারীদের মূলনীতি, যেন দেখার কেউ নেই। ফলে প্রতিনিয়তই হয়রানির শিকার হচ্ছে সেবাগ্রহীরা। সেবা পেতে ঘুরছেন দিনের পর দিন। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আছে। ঘড়ির কাঁটায় ঠিক সময় 12টা। কুষ্টিয়ার হাউজিং এস্টেট অফিসের প্রতিটি চেয়ারই এভাবেই ফাঁকা, নেই কর্মকর্তা কর্মচারীরা। তালা ঝুলছে অন্যান্য কর্মকর্তাদের রুমেও। কিভাবে চলছে তাহলে হাউজিং অফিস? কুষ্টিয়ার গৃহায়ন অফিসের সিকিউরিটি গার্ড আবুল হোসেন অফিসে কোনো কর্মকর্তা না থাকাই ব্যস্ত সেবাগ্রহীদের সামলাতে। কখন স্যাররা আসবেন তাও জানা নেই তার। আমি চালাচ্ছি না, স্যাররা চালায়, আমি ওই স্যাররা আসলে পরে আবার খুলে দেয়, এই আর কি। আর যদি এসে আপনাদের মধ্যে জিজ্ঞাসা করে স্যার কোথায় গেছে, তখন বলি যে হয়তো আমাকে যাই গেছে। এই এভাবেই দীর্ঘদিন ধরে সিকিউরিটি গার্ড দিয়েই চলছে কুষ্টিয়া জাতীয় গৃহায়ন অফিসের সেবা কার্যক্রম। কর্মকর্তা কর্মচারীরা করেন না ঠিকমতো অফিস, মানেন না সরকারি কোনো নিয়ম নীতিও, যেন দেখার কেউ নেই। ফলে প্রতিনিয়তই হয়রানির শিকার হচ্ছে সেবাগ্রহীরা। সেবা পেতে ঘুরছেন দিনের পর দিন। 10টার থেকে আসছে, এসে দেখি অফিস তালা দেওয়া, না পিয়নও নাই, নাইট গার্ড আছে, উনি বলছে স্যার কোথায় গেছে,
ডিসি কোর্টে গেছে বা অমুক জায়গায় গেছে, আমরা এনে এসে কোনো সেবা পাচ্ছি না, কোনো কারণে খুঁজে পাচ্ছি না। গত সপ্তাহে আমরা এই অফিসে আসছিলাম, স্মারকলিপি দিয়েছি আর বলেছিলাম যে আগামী সপ্তাহে আমরা আবার আসব, আপনারা আমাদেরকে এই স্মারকলিপির জবাব দিবেন। আজ দিনের পর দিন ঘুরছি, আজকে অফিসে তালা বন্ধ করে এখন অফিসাররা কেউই নেই এই অফিসে। কারণ এদের যে অফিসের কর্মকর্তারা ম্যাক্সিমাম টাইমে অফিসে তালা ঝোলে অথবা বাইরে থাকে, তালা অফিস খুলে রেখে বাইরে ঘুরে বেড়ায়। তবে অফিসে না থাকার বিষয়টি অস্বীকার করে গৃহায়নের এই কর্মকর্তা দিচ্ছেন দায়সারা বক্তব্য, দেখাচ্ছেন জনবল সংকটের অজুহাত। আমার কাছে এসে সেবা না পেয়ে ঘুরে যায় এরকম কোনো কেউ বলতে পারবে না। লোকজনই কম, আপনি প্রত্যেকটা রবি এমনি মানে লোক পাবেন না, এটাই তো স্বাভাবিক। আর অনিয়মের সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন জেলা প্রশাসক। যেহেতু গৃহায়ন কর্তৃপক্ষ সরাসরি মিনিস্ট্রির নির্দেশনায় চলে, আমাদের সাথে ওইভাবে ওরকম সম্পৃক্ততাও নেই। তো সেই ক্ষেত্রে আমি ওই কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করব, আমাদের অফিসারদের মাধ্যমে তাদেরকে খোঁজ নিব যে কী জন্য ওনারা এখানে ছিলেন না বা কেন নেই। আর পাশাপাশি আমি মিনিস্ট্রির সাথে যোগাযোগ করব যে এই বিষয়গুলি কেন হচ্ছে। সরকারি সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের এমন অনিয়মের বিষয়টি দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি সেবাগ্রহীদের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। শুষ্ক মৌসুমে বরিশাল ঢাকা নৌরুট সচল রাখতে প্রতি বছরই বিভিন্ন স্থানে ড্রেজিং করে বিআইডব্লিউটিএ। তবে নদীর মাটি কেটে আবার নদীতে ফেলায় এর সুফল মিলছে না, ফলে বাধাগ্রস্ত হচ্ছে নৌ চলাচল, গচ্ছা যাচ্ছে সরকারের কোটি কোটি টাকা। তবে নদীপথ সচল রাখতে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে বিআইডব্লিউটিএ। শাহিন সুমনের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। প্রায় 160 নটিক্যাল মাইল দীর্ঘ বরিশাল ঢাকা নৌপথকে বলা হয় নৌরুটের প্রাণ, কিন্তু বিভিন্ন স্থানে নাব্য সংকটের কারণে নৌপথের প্রাণ এখন যায় অবস্থা। চলাচলের জন্য 3টি নৌপথ থাকলেও বর্তমানে নাব্য সংকটের কারণে বন্ধ হয়েছে হিজলার মিয়ারচর ও মুলাদি নৌপথ। ফলে তৃতীয় বিকল্প নৌপথ উলানিয়া কালীগঞ্জ ব্যবহার করা হলেও বর্তমানে সেখানেও নাব্য সংকট দেখা দিয়েছে। নৌযান মাস্টার ও মালিকরা জানান, জানুয়ারি ফেব্রুয়ারিতে এসে এই সংকট বৃদ্ধি পায়। প্রতি বছরই এই রুটগুলোতে ড্রেজিং করা হলেও নদীর মাটি কেটে নদীতে ফেলায় কোনো সুফল মিলছে না। এর আগে তো আমরা 3টে রুটে লঞ্চ চলাচল করছি, এখন বর্তমানে একটা রুটই ব্যবহৃত হয়। এরপরে অনেকখানি ঘুরিয়া ড্রেজারের মাটিটা যদি উপরে কোনো জায়গায় ফেলায় তাহলে দেখা যাচ্ছে যে ওইখানে ক্লিয়ারেন্সটা ভালো হয়। যাত্রীর সাথে ঝামেলা হয়, টাইম মেনটেন করতে পারতেছি না, জ্বালানি খরচা বৃদ্ধি হয়, বিভিন্ন সমস্যার ভিতরে আমরা আছি। এখন ভাটায় কাটে জোয়ারে মাপে, মানে 5 গুণ 6 গুণ টাকা তারা নিয়ে যায়, অথচ ড্রেজিং হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, ড্রেজিং করে এ সমস্যার সমাধান কঠিন। ফারাক্কা সহ বেশ কয়েকটি বাঁধের কারণে নদীতে পলি জমে নাব্য সংকট বাড়ছে বলেও মনে করেন তারা। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত ফারাক্কা সহ উজানের সব নদীর মধ্যে বাদ দিয়ে পানি প্রত্যাহার করে ফেলছে। এখন এখানে আসলে ড্রেজিং করে এটার কোনো সলিউশন নেই। তবে ড্রেজিং কাজে দুর্নীতির কোনো সুযোগ নেই জানিয়ে নদীবন্দর কর্মকর্তার দাবি, বরিশাল ঢাকা নৌপথকে সর্বাধিক গুরুত্ব দিয়ে করা হচ্ছে ড্রেজিং। দুর্নীতি আপনার সব জায়গায় স্বচ্ছতা আছে, জবাবদিহিতা আছে, দুর্নীতি কেন হবে? বিআইডব্লিউটিএ ড্রেজার বিভাগের তথ্য মতে চলতি বছর বরিশাল বিভাগের 20টি নদীতে নাব্য সংকট নিরসনে 51 লাখ ঘনমিটার পলিমাটি অপসারণ করা হবে। শাকিল মাহমুদ, দেশ টিভি, বরিশাল। দাবদাহ আর অনাবৃষ্টিতে পানি শূন্য হয়ে পড়েছে ফেনীর বেশ কয়েকটি উপজেলা। এসব উপজেলার নলকূপ, পুকুর, খাল, বিল সহ কোথাও নেই পর্যাপ্ত পানি। চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয়রা। টানা কয়েক মাস অনাবৃষ্টির কারণে এই পরিস্থিতি বলে জানায় জনস্বাস্থ্য বিভাগ। সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়ের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। ফেনীর ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের শরীফপুর গ্রামের কাজীবাড়িতে 11টি পরিবারের মধ্যে মাত্র 5টি পরিবারের আছে গভীর নলকূপ। স্থানীয়দের সুপেয় পানির ভরসা ছিল এই নলকূপগুলো, কিন্তু গেল 5 মাস ধরে একটিতেও মিলছে না সুপেয় পানি। দূর দূরান্তের জলাশয় থেকে পানি সংগ্রহ করে রান্না সহ বিভিন্ন কাজ সারছেন তারা।
পানিলে অনেক কষ্ট করি, মানে গাঙ্গে থেকে নিয়ে আসি, হেরিও অনেক ময়লা কাঁচরা খাইতাম হারি না। আমাদের এলাকা তো বিভিন্ন জায়গা এ পানি মানুষ পাইতেছে না, টিউবওয়েলের সমস্যা, মানে পানি আগে যারা সাফ কলে একটাও তো পানি উঠে না। এটা লেয়াল না আমি গেছে তো এই জন্য পানি উঠে না, এখন কম উঠে, পানি দিলে পানি উঠে আর কি। একই চিত্র দেখা দিয়েছে পরশুরাম, ছাগলনাইয়া সহ সদর উপজেলার বিভিন্ন স্থানে। ফলে পানি জোগাড়ে দূর দূরান্তে ছুটছেন ভুক্তভোগীরা। অনেকে পুকুর বা ডোবার অস্বাস্থ্যকর পানি পান করে পড়ছেন ডায়রিয়া সহ বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে। এদিকে পুকুর, খাল, জলাশয় শুকিয়ে যাওয়ায় পানির অভাবে ফসলের বীজ নিয়ে সংকটে পড়েছেন কৃষকরা। এই যে থোঁয়াশছে, এখন এগুলো নষ্ট হয়ে যাইতেছে পানির কারণে। পুকুরে পানি ছিল, পুকুরে যত পানি ছিল সবগুলাই দিছি, আশেপাশেও পানি নাই, পানির সংকট। আবার স্কিমের যে পানিগুলো ওইগুলো যে প্রথমে দিছিল, এরপরে থেকে আর স্কিমের সরকারি পানি যে সরকারি যে টিউবওয়েলগুলো আছে ওইখান থেকে আর পানি দেওয়া হয় নাই। সরকারের কাছে উদাত্ত আহ্বান করব, অন্তত প্রত্যেক ওয়ার্ডে 10 থেকে 15টা ডিপ টিউবওয়েলের যদি ব্যবস্থা করে তাহলে এই সংকট থেকে আমরা সমাধান করতে পারবো ইনশাল্লাহ। অনাবৃষ্টির পাশাপাশি গরমের তীব্রতা বাড়ায় ভূগর্ভে পানির স্তর নেমে যাওয়ায় গভীর নলকূপে মিলছে না পানি বলে জানায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। অগভীর নলকূপে বিশেষ করে যেগুলো হ্যান্ডপাম্পগুলোর মধ্যে প্রায় 60%-এর উপর পানি আসতেছে না, 60 থেকে 70% এই মুহূর্তে পানি আসতেছে না। তো এটা নিয়ে আসলে আমরাও কাজ করতেছি, মন্ত্রণালয়ও চিন্তা করতেছি কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায়। আশা করি আমরা দ্রুত একটা ভালো সমাধান করতে পারবো ইনশাল্লাহ। পানির এই সংকট কাটিয়ে উঠতে বিকল্প ব্যবস্থা চালুর দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।